একদিন কলেজের পর প্রিয়া তার বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছিল। সে তার বাবাকে ফোন করল এবং বলল, বাবা, আপনি আমাকে পিক করতে আসুন না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। কিছুক্ষণ পর একটি কালো বিলাসবহুল গাড়ি কলেজের গেটে থামল। মিস্টার বিজয় গাড়ি থেকে নামলেন এবং প্রিয়াকে নিতে এগিয়ে গেলেন। তখনই তার নজর পড়ল বিকাশের ওপর, যে নিজের সাইকেলে করে বাড়ি যাচ্ছিল। মিস্টার বিজয়ের পায়ের তলার মাটি সরে গেল। তিনি তাড়াতাড়ি বিকাশের কাছে গেলেন এবং হাত জোড় করে বললেন, বিকাশ স্যার, আপনি এখানে? আপনি আমাকে জানাননি কেন? আমি আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। প্রিয়া এটা দেখে অবাক হয়ে গেল। সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এখানে এটা আপনি কি করছেন? এ তো সেই গরিব ছেলেটা না, যে আমাদের ক্লাসে পড়ে। বিকাশ মিস্টার বিজয়কে চুপিসারে ইশারা করল এবং বলল, এখন চুপ থাকুন, আমি আমার রহস্য এখন ফাঁস করতে চাই না, আপনি এখান থেকে চলে যান। মিস্টার বিজয় চুপচাপ ফিরে গিয়ে গাড়িতে বসে পড়লেন। কিন্তু প্রিয়ার মনে একটা প্রশ্ন জাগতে শুরু করল, এই ছেলেটি আসলে কে? সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আপনি ওই ছেলেটার সামনে কেন হাত জোড় করলেন? ও কে? মিস্টার বিজয় বললেন, প্রিয়া, এখন এর সময় নয়, তুমি তোমার পড়াশোনায় মন দাও। কিন্তু প্রিয়ার মন মানল না। সে বিকাশের সম্পর্কে জানার জেদ ধরে বসল। আর তারপর একদিন দিল্লির সবচেয়ে বিলাসবহুল এলাকা বসন্তবিহারে সকাল ৮টার সময় একটি বিশাল বাংলোতে পিনপতন নীরবতা ছিল। এটি ছিল খান্না হাউস। দেওয়ালে সোনার ফ্রেমে বাঁধানো পেন্টিং, মেঝেতে মখমলের কার্পেট এবং বাইরে একটি বিশাল ফোয়ারা, এসবই এই বাড়ির আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছিল। এই বাংলোর মালিক ছিল ২৮ বছর বয়সী বিকাশ খান্না, যে খান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও ছিল। এই কোম্পানিটি দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে গণ্য হতো। কিন্তু আজ বিকাশের চেহারা বিষণ্ণ ছিল। সে তার বাবার একটি পুরনো ছবির দিকে তাকিয়েছিল, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। তার বাবা তাকে একটি শিক্ষা দিয়েছিলেন, মানুষ তোমার ধন সম্পদ দেখে তোমাকে ভালোবাসে, কিন্তু তাদের আসল রূপ জানার জন্য নিজের সত্যটা লুকিয়ে দেখো। এই কথাটি বিকাশের মনকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল যে সে একটি সাধারণ জীবনযাপন করে মানুষের আসল রূপ যাচাই করবে। সে দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে মাস্টার্সের জন্য ভর্তি হল, কিন্তু নিজের ধন সম্পদ লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল। সে পুরনো সাইকেলে কলেজে যেত, সস্তা জামাকাপড় পরত এবং একজন সাধারণ ছেলের মতো থাকত। তার বন্ধুরা এই সিদ্ধান্তে অবাক ছিল, কিন্তু বিকাশের লক্ষ্য স্থির ছিল। সে দেখতে চাইত যে মানুষ তার ধন সম্পদ ছাড়া তাকে কিভাবে দেখে। অন্যদিকে দিল্লির আরেকটি বিলাসবহুল বাংলো মালহোত্রা নিবাসে ২৪ বছরের প্রিয়া মালহোত্রা তৈরি হচ্ছিল। প্রিয়ার সৌন্দর্য ছিল তুলনাহীন। তার বড় বড় চোখ আর আত্মবিশ্বাসে ভরপুর ভঙ্গি সবাইকে আকৃষ্ট করত। কিন্তু তার এই সৌন্দর্যের পেছনে একটি খামতি ছিল, তার অহংকার। প্রিয়া তার বাবা বিজয় মালহোত্রা, যিনি মালহোত্রা ইন্ডাস্ট্রিজের মালিক ছিলেন, তার বড় মেয়ে ছিল। সে নিজের টাকা আর প্রতিপত্তি নিয়ে খুব গর্ব করত। কিন্তু তার মনে একটা শূন্যতা ছিল। তার বাবা তাকে এবং তার ছোট বোন ২০ বছরের নেহাকে কখনো সত্যিকারের ভালোবাসা দেননি। প্রিয়া এই শূন্যতা নিজের অহংকার দিয়ে পূরণ করার চেষ্টা করত। নেহাও তার দিদির মতোই অহংকারী ছিল। দুই বোন কলেজে নিজেদের আলাদা জগতেই থাকত, যেখানে গরিব মানুষদের জন্য কোনো জায়গা ছিল না। প্রিয়া ডিজাইনার পোশাক পরত, নিজের চকচকে গাড়িতে করে কলেজে আসত এবং সবাইকে নিচু দেখাতে মজা পেত। তার ধারণা ছিল যে টাকাই সব। যখন বিকাশ প্রথমবার দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হল, সে সাধারণ জামাকাপড় পরেছিল, একটি সাধারণ কুর্তা আর জিন্স। প্রিয়া তাকে দেখেই নিজের বন্ধুদের সাথে ঠাট্টা শুরু করে দিল, দেখো, এটা কোন গ্রাম থেকে এসেছে, সাইকেলে করে কলেজে আসে। তার বন্ধুরা হেসে উঠল। বিকাশ এসব শুনল, কিন্তু চুপ থাকল। তার বুকে একটা খোঁচা লাগল। তবে সে মনে মনে ভাবল, এরা সেই মানুষ যারা আমার আসল পরিচয় জানে না। সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। কলেজের প্রথম দিন থেকেই প্রিয়া আর তার বন্ধুরা বিকাশের মজা ওড়াতে শুরু করল। ক্লাসে যখন বিকাশ মন দিয়ে নোটস বানাত, প্রিয়া বলতো, তোমার মতো লোকেদের সরকারি স্কুলে পড়া উচিত, এখানে কি করছো? বিকাশ চুপ থাকত, কিন্তু তার চোখে একটা ঝিলিক ছিল, যেন সে বড় কোনো প্ল্যান করছে। একদিন কলেজের ক্যান্টিনে বিকাশ নিজের থালায় সাধারণ খাবার, রুটি আর সবজি খাচ্ছিল। তখনই প্রিয়া তার বন্ধুদের সাথে সেখানে এলো। সে বিকাশকে দেখে অট্টহাসি হেসে উঠল।
আরে দেখো, এই গরিব ছেলেটার খাবার তো একদম ধাবার মতো। যাও কোনো ধাবায় গিয়ে খাও। তার বন্ধুরাও হাসতে লাগল। বিকাশের মনে গভীর আঘাত লাগল, কিন্তু সে চুপচাপ খাবার খেল এবং মনে মনে ভাবল, সবুরে মেওয়া ফলে। বিকাশের এক বন্ধু অমিত তার সারল্যে প্রভাবিত ছিল। সে বলল, বিকাশ, তুই এসব কেন সহ্য করিস? জবাব কেন দিস না? বিকাশ মুচকি হেসে জবাব দিল, অমিত, জবাব দেওয়ার সময় আসবে। এখন আমি মানুষের আসল রূপ দেখতে চাই। তার কথার মধ্যে গভীর এক বোঝাপড়া ছিল, যা অমিতকেও ভাবতে বাধ্য করল। দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে দিন কাটছিল। দিল্লির চকচকে রাস্তায় সূর্যের আলো কলেজের গেটকে আলোকিত করছিল। বিকাশ নিজের পরিশ্রম এবং সাধারণ জীবনযাপন দিয়ে ধীরে ধীরে ক্লাসে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিল। তার শান্ত হাসি আর তীক্ষ্ণ বুদ্ধি কিছু প্রফেসরকে প্রভাবিত করতে শুরু করেছিল। কিন্তু প্রিয়া আর তার বন্ধুদের কাছে বিকাশ এখনও একটা হাসির পাত্র ছিল। একদিন প্রফেসর প্রজেক্ট অ্যাসাইনমেন্টের ঘোষণা করলেন এবং বিকাশ ও প্রিয়াকে একই গ্রুপে ফেলে দিলেন। প্রিয়ার এই ব্যাপারটা একদমই পছন্দ হল না। সে রেগে প্রফেসরকে বলল, স্যার, আমাকে এই সাইকেলওয়ালা ছেলেটার সাথে কেন কাজ করতে হচ্ছে? আমি একাই এর চেয়ে ভালো করতে পারি। প্রফেসর তার কথা নাকচ করে দিলেন এবং বললেন, প্রিয়া, টিমওয়ার্ক শেখা জরুরি। বিকাশ একজন মেধাবী ছাত্র, ওকে সুযোগ দাও। প্রিয়া বিরক্তি নিয়ে বিকাশের দিকে তাকালো এবং বলল, ঠিক আছে, কিন্তু আমার কথা শুনবে, বেশি বুদ্ধি খাটাবে না। বিকাশ হালকা হেসে মাথা নাড়ল, কিন্তু তার মনে অন্য কিছুই চলছিল। সে প্রিয়ার অহংকার দেখছিল এবং ভাবছিল যে এটি ভাঙার সুযোগ শিগগিরই আসবে। প্রজেক্ট চলাকালীন বিকাশ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে এমন সব বিজনেস স্ট্র্যাটেজি দিল যা প্রিয়ার মাথাতেই কখনো আসেনি। সে এমন নিখুঁত মার্কেট রিসার্চ ডেটা পেশ করল যা দেখে প্রফেসর অবাক হয়ে গেলেন। একটি মিটিংয়ে যখন প্রিয়া প্রেজেন্টেশনে আটকে যাচ্ছিল, বিকাশ এগিয়ে গিয়ে পরিস্থিতি সামলাল। সে এত আত্মবিশ্বাসের সাথে প্রজেক্ট বোঝাল যে ক্লাসে হাততালি বেজে উঠল। প্রিয়া ধাক্কা খেল। সে ভাবল, এই সাধারণ ছেলেটা এত বুদ্ধিমান কিভাবে হতে পারে। প্রজেক্টটি প্রথম পুরস্কার পেল। পুরস্কার নেওয়ার সময় প্রিয়া বিকাশের দিকে তাকালো এবং তার মনে প্রথমবারের মতো বিকাশের প্রতি সম্মান জাগল। কিন্তু তার অহংকার এখনও প্রবল ছিল। সে বলল, ঠিক আছে, তুমি ভালো কাজ করেছ, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার লেভেলের। একদিন কলেজের পর প্রিয়া তার বন্ধুদের সাথে গেটে দাঁড়িয়েছিল। সে তার বাবা বিজয়কে ফোন করল, বাবা, আমাকে পিক করতে চলে আসুন। কিছুক্ষণ পর একটি চকচকে কালো এসইউভি গেটে থামল। বিজয় গাড়ি থেকে নামলেন এবং প্রিয়ার দিকে এগিয়ে গেলেন। তখনই তার নজর পড়ল বিকাশের ওপর, যে তার পুরনো সাইকেলে করে যাচ্ছিল। বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত তার কাছে গেলেন এবং হাত জোড় করে বললেন, বিকাশ স্যার, আপনি এখানে? আপনি জানাননি কেন? আমি গাড়ি পাঠিয়ে দিতাম। প্রিয়া অবাক হয়ে গেল। সে বলল, বাবা, আপনি এসব কি করছেন? এ তো আমাদের ক্লাসের সাধারণ একটা ছেলে। বিকাশ চুপিসারে বিজয়কে ইশারা করল এবং আস্তে করে বলল, বিজয়জি, এখন চুপ থাকুন, আমি আমার আসল পরিচয় প্রকাশ করতে চাই না। বিজয় চুপচাপ গাড়িতে বসে পড়লেন, কিন্তু প্রিয়ার মনে প্রশ্নের ঝড় উঠে গেল। এই ছেলেটা কে? বাবা একে এত সম্মান কেন দিচ্ছেন? দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে দিন দ্রুত কাটছিল। বসন্ত বিহারের চকচকে রাস্তায় সূর্যের আলো কলেজের কাঁচের গেটকে আরও আকর্ষণীয় করে তুলছিল। বিকাশ খান্না নিজের সারল্য আর পরিশ্রম দিয়ে ক্লাসে ধীরে ধীরে নিজের জায়গা বানাচ্ছিল। তার শান্ত হাসি আর তীক্ষ্ণ বুদ্ধি অনেক প্রফেসরের নজর কেড়েছিল, কিন্তু প্রিয়া মালহোত্রা আর তার বন্ধুদের কাছে সে তখনও হাসির পাত্র ছিল। প্রিয়ার অহংকার তাকে বিকাশকে গুরুত্ব দিতে বাধা দিত, কিন্তু বিজয় মালহোত্রার সেই দিনের ব্যবহার তার মনে প্রশ্নের ঝড় দাঁড় করিয়ে দিয়েছিল। বাবা ওই সাইকেলওয়ালা ছেলেকে এত সম্মান কেন দিলেন? এই প্রশ্ন তাকে বারবার ভাবাত। প্রজেক্ট অ্যাসাইনমেন্ট বিকাশ ও প্রিয়াকে একে অপরের কাছে এনে দিয়েছিল। যদিও প্রিয়া শুরুতে বিকাশের সাথে কাজ করতে নারাজ ছিল, কিন্তু তার বুদ্ধিমত্তা তাকে প্রভাবিত করেছিল। প্রজেক্টের মিটিংগুলোতে বিকাশের পরামর্শ এতটাই নিখুঁত ও সৃজনশীল ছিল যে প্রিয়াকেও মানতে বাধ্য করেছিল সে সাধারণ কেউ নয়। একদিন লাইব্রেরিতে প্রজেক্ট নিয়ে আলোচনার সময় প্রিয়া সুযোগ বুঝে জিজ্ঞেস করল, বিকাশ, তুমি আসলে কে? আমার বাবা তোমাকে কিভাবে চেনেন? বিকাশ নিজের বই থেকে নজর তুলল এবং শান্ত হাসির সাথে বলল, আমি সেটাই যা তুমি দেখছ, একজন সাধারণ ছেলে। হয়তো তোমার বাবা আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছেন। তার সত্যি চোখ আর শান্ত গলা প্রিয়াকে এক মুহূর্তের জন্য বিশ্বাস জুগিয়েছিল, কিন্তু তার মনে সন্দেহ থেকেই গেল।
বিকাশের সারল্য আর তার ব্যবহার ধীরে ধীরে প্রিয়ার মনকে ছুঁতে লাগল। সে তার পরিশ্রম আর শান্ত স্বভাবে প্রভাবিত হতে শুরু করেছিল, যদিও তার অহংকার তখনও পুরোপুরি শেষ হয়নি। একদিন কলেজে বার্ষিক ফেস্টের ঘোষণা হল। এই ফেস্ট দিল্লি ইনস্টিটিউটের সবচেয়ে বড় আয়োজন ছিল, যেখানে ছাত্ররা নিজেদের প্রতিভা দেখাত। বিকাশ একটা ছোট্ট স্টল দিল, যেখানে সে নিজের হাতে বানানো কাগজের কার্ড বিক্রি করতে শুরু করল। এই কার্ডগুলো সারল্যে ভরা ছিল, কিন্তু প্রতিটিতে লেখা বার্তা মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। প্রিয়া তার বন্ধুদের সাথে ফেস্টে ঘুরছিল। যখন তার নজর বিকাশের স্টলে পড়ল, সে মজা করে বলল, "কি ব্যাপার, সাইকেলওয়ালা, এখন কার্ড বিক্রি করছ?" কিন্তু যখন সে একটা কার্ড তুলে পড়ল, তার মন গলে গেল। কার্ডে লেখা ছিল, "সত্যিকারের হাসি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস।" প্রিয়া বিকাশের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, "এটা তুমি বানিয়েছ?" বিকাশ মাথা নেড়ে হ্যাঁ বলল। সে প্রিয়াকে একটা কার্ড দিল, যাতে লেখা ছিল, "তোমার হাসি আমার কাছে সবচেয়ে অমূল্য।" প্রিয়ার গাল লাল হয়ে গেল। সে প্রথমবারের মতো কারোর সত্যিকারের এবং নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করল। সেই রাতে সে ঘুমাতে পারল না। বিকাশের সারল্য আর তার খাঁটি ব্যবহার তার মনে জায়গা করে নিচ্ছিল। পরের দিন কলেজে সে বিকাশকে একপাশে ডেকে বলল, "বিকাশ, তুমি আলাদা, আমি তোমার মতো মানুষ আগে কখনো দেখিনি।" বিকাশ হেসে জবাব দিল, "প্রিয়া, সত্যিকারের ভালোবাসা মন থেকে মনে পৌঁছায়, টাকা আর স্ট্যাটাস দিয়ে নয়।" প্রিয়ার মন এবার বিকাশের জন্য ধড়কতে লাগল। সে নিজের অহংকার সরিয়ে রেখে বিকাশের কাছে নিজের ভালোবাসার প্রকাশ করল। বিকাশও প্রিয়াকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে তার আসল পরিচয় তখনও লুকিয়ে রাখল। সে চাইত প্রিয়া তাকে তার সারল্য আর সত্যের জন্য ভালোবাসুক, তার টাকার জন্য নয়। দুজনের ভালোবাসার খবর কলেজে আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রিয়ার ছোট বোন নেহার এটা একদমই পছন্দ হলো না। সে প্রিয়াকে বলল, "দিদি, এই সাধারণ ছেলেটা তোমার যোগ্য নয়, তুমি একে বিয়ে করে নিজের জীবন কেন নষ্ট করছো?" কিন্তু প্রিয়া কারও কথা শুনল না। তার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি শেষ হয়নি। প্রিয়া বিকাশের কাছে বিয়ের শর্ত রাখল। সে বলল, "বিকাশ, তুমি আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে, আমার নিয়ম মানতে হবে।" বিকাশ চুপচাপ রাজি হয়ে গেল। সে প্রিয়ার প্রেমে ছিল, কিন্তু সে তার অহংকারও ভাঙতে চাইত। সে ভাবল, এই বিয়ে আমার জন্য একটা সুযোগ, আমি প্রিয়াকে সত্যের আয়না দেখাব। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। মালহোত্রা নিবাসে হইচই ছিল। প্রিয়ার মা সুনিতা মালহোত্রা বিকাশের আসল পরিচয় জানতেন, কিন্তু তিনি বিজয়ের কথায় চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। বিজয় সুনিতাকে বললেন, "বিকাশ একজন বড় মানুষ, আমাদের তার ইচ্ছার সম্মান করা উচিত।" বিয়ের দিন এলো। মালহোত্রা নিবাসকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছিল। প্রিয়াকে কনের সাজে খুব সুন্দর লাগছিল। বিকাশ সাদামাটা কিন্তু সুন্দর শেরওয়ানি পরল। বিয়ের নিয়মকানুন সম্পন্ন হল এবং বিকাশ এখন মালহোত্রা নিবাসে ঘর জামাই হয়ে থাকতে শুরু করল। কিন্তু প্রিয়ার অহংকার তখনও তাদের সম্পর্কের ওপর ভারী পড়ছিল। সে বিকাশকে নিজের সমান সঙ্গী মানতে রাজি ছিল না। সে প্রায়ই বলতো, "বিকাশ, তুমি আমার বাড়িতে আমার ইচ্ছায় থাকবে, তোমাকে আমার সব কথা মানতে হবে।" বিকাশ চুপচাপ সব শুনত আর করত। সে বাড়ির ছোটখাটো কাজ করত, যেমন বাসন ধোয়া, কাপড় ইস্ত্রি করা এবং রান্না করা। কিন্তু তার বুকে একটা আগুন জ্বলছিল। সে ভাবত, "প্রিয়া, একদিন তোমাকে তোমার এই আচরণের জন্য পস্তাতে হবে।" সে তার বন্ধু অমিতের সাথে একদিন ফোনে কথা বলল। অমিত জিজ্ঞেস করল, "বিকাশ, তুই এসব কেন সহ্য করছিস? তুই তো খান্না গ্রুপের মালিক।" বিকাশ জবাব দিল, "অমিত, আমি প্রিয়ার মন জয় করতে চাই, তার জেদ নয়। এর জন্য আমার সময় চাই।" ধীরে ধীরে বিকাশ আর প্রিয়ার মাঝের দূরত্ব কমছিল, কিন্তু প্রিয়ার অহংকার তাদের সম্পর্কে একটি দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। কলেজের পর এখন মালহোত্রা নিবাসে তাদের নতুন জীবন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বিকাশ জানত যে এটা শুধু শুরু। প্রিয়ার অহংকার আর তার আসল পরিচয়ের প্রকাশ তখনও বাকি ছিল। বিকাশ কি প্রিয়ার মন পুরোপুরি জয় করতে পারবে, নাকি তার অহংকার তাদের ভালোবাসাকে আরও জটিল করে তুলবে? এসব আগামী কয়েক মাসের মধ্যেই পরিষ্কার হতে যাচ্ছিল। দিল্লির বসন্তবিহারে মালহোত্রা নিবাস একটি রাজপ্রাসাদের মতো দাঁড়িয়েছিল। বিকাশ খান্না আর প্রিয়া মালহোত্রার বিয়ের কয়েক মাস কেটে গিয়েছিল, কিন্তু তাদের সম্পর্কের ওপর প্রিয়ার অহংকার তখনও ভারী পড়ছিল। মালহোত্রা নিবাসে প্রিয়ার মা সুনিতা মালহোত্রা আর ছোট বোন নেহাও থাকত। সুনিতা বিকাশের আসল পরিচয়, যে সে খান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও, তা জানতেন, কিন্তু বিজয় মালহোত্রার কথায় তিনি এই বিষয়টি প্রিয়া আর নেহার কাছ থেকে লুকিয়ে রাখলেন। অন্যদিকে প্রিয়া আর নেহা বিকাশকে ঘর জামাইয়ের চেয়ে চাকরের মতো বেশি ব্যবহার করত।
প্রিয়ার আচরণ বিকাশের জন্য দিন দিন অসহনীয় হয়ে উঠছিল। সে সকালে উঠেই বিকাশকে বলতো, বিকাশ, নাস্তা তৈরি করো, আর হ্যাঁ, কাপড় ধুতে ভুলবে না, তুমি আমার বাড়িতে আছো, আমার নিয়ম মানতে হবে। বিকাশ চুপচাপ মাথা নিচু করে কাজ করত। সে বাসন ধুত, মেঝে পরিষ্কার করত আর রান্না করত, কিন্তু তার মনে একটা আগুন জ্বলছিল। সে ভাবত, প্রিয়া, তোমার এই অহংকার একদিন তোমাকে অনেক দাম চোকাতে বাধ্য করবে। তবুও সে নিজের ভালোবাসার জন্য সব সহ্য করল, এই বিশ্বাস রেখে যে একদিন প্রিয়ার চোখ খুলবে। একদিন প্রিয়া তার কলেজের বন্ধুদের মালহোত্রা নিবাসে ডিনারের জন্য দাওয়াত দিল। সে বিকাশকে ডেকে সবার সামনে বলল, দেখো, এ আমার ঘর জামাই, এ আমার সব কথা শোনে, এর কোনো স্ট্যাটাস নেই, শুধু আমার জন্য এখানে আছে। তার বন্ধুরা হাসতে লাগল। এক বন্ধু মজা করে বলল, প্রিয়া, তুমি তো একে চাকর বানিয়ে নিয়েছ। বিকাশ এসব শুনল আর তার বুকে গভীর আঘাত লাগল, কিন্তু সে চুপ থাকার সিদ্ধান্ত নিল। সে ভাবল, এখন সময় আসেনি, প্রিয়া নিজের ভুল বুঝতে পারবে। এরই মধ্যে এক ভয়ঙ্কর ঘটনা মালহোত্রা নিবাসকে নাড়িয়ে দিল। প্রিয়ার বাবা বিজয় মালহোত্রা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন। এই খবরটি প্রিয়ার জন্য একটা বড় ধাক্কা ছিল। সে মানসিকভাবে তার বাবার থেকে দূরে ছিল, কিন্তু তার মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দিল। বিকাশ প্রিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু প্রিয়া রেগে বলল, বিকাশ, তুমি চুপ থাকো, তুমি কি জানো আমার ব্যথার কথা? বিকাশ চুপ থাকল, কিন্তু তার মন প্রিয়ার দুঃখে দুঃখী ছিল। বিজয়ের মৃত্যুর পর প্রিয়া মালহোত্রা ইন্ডাস্ট্রিজের দায়িত্ব সামলানোর সিদ্ধান্ত নিল। সে কোম্পানির সিইও হয়ে গেল, কিন্তু এর সাথে তার অহংকারও বেড়ে গেল। সে বিকাশকে আরও নিচু দেখাতে লাগল। সে বলত, বিকাশ, তুমি শুধু ঘরের কাজ করো, বিজনেসের দুনিয়ায় তোমার কোনো জায়গা নেই। বিকাশ তার কথাগুলো শুনল এবং চুপচাপ ঘরের কাজে ব্যস্ত থাকল, কিন্তু সে সুযোগ খুঁজছিল যখন সে প্রিয়ার অহংকার ভাঙতে পারবে। তখনই প্রিয়ার জীবনে রোহন কাপুর নামের এক ব্যক্তির আগমন ঘটল। রোহন একজন আকর্ষণীয় এবং উচ্চাকাঙ্ক্ষী বিজনেসম্যান ছিল। সে সবসময় দামি স্যুট পরত, চকচকে গাড়িতে ঘুরত এবং নিজের কথায় মানুষকে প্রভাবিত করত। সে প্রিয়াকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা শুরু করল। সে প্রিয়াকে দামি গিফট দিত, তাকে ডিনারে নিয়ে যেত এবং এমন সব কথা বলত যা প্রিয়ার অহংকারকে আরও বাড়াত। একদিন ডিনারে রোহন বলল, প্রিয়া, তুমি তো সেরকম ভালোবাসার যোগ্য, তোমার মতো মেয়ের একজন ঘর জামানিয়ের সাথে থাকা উচিত নয়। আমি তোমাকে সেই জীবন দিতে পারি যা তুমি ডিজার্ভ করো। তার কথাগুলো প্রিয়ার মনে বাসা বাঁধতে লাগল। বিকাশের প্রতি প্রিয়ার আচরণ আরও শক্ত হয়ে গেল। সে এখন বিকাশের থেকে দূরত্ব তৈরি করতে লাগল। সে ভাবতে লাগল, হয়তো রোহন ঠিক বলছে, বিকাশ তো শুধুই একজন সাধারণ ঘর জামাই, সে আমার জীবনে কি দিতে পারে। বিকাশ প্রিয়ার বদলে যাওয়া আচরণ দেখল, কিন্তু সে চুপ থাকাই শ্রেয় মনে করল। সে জানত যে প্রিয়ার অহংকার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। রোহন এক ভয়ঙ্কর চক্রান্ত করল। সে মালহোত্রা ইন্ডাস্ট্রিজের একটি বড় ডিল গোপনে ক্যান্সেল করিয়ে দিল। এই ডিল বাতিল হওয়ার ফলে কোম্পানির ওপর চরম সংকট নেমে এলো। শেয়ার হোল্ডাররা প্রিয়ার ওপর চাপ দিল এবং কোম্পানি ডোবার উপক্রম হল। প্রিয়া দিশেহারা হয়ে গেল। সে রোহনের কাছে সাহায্য চাইল। রোহন সুযোগের ফায়দা তুলল এবং বলল, প্রিয়া, আমি তোমার কোম্পানি বাঁচাতে পারি, কিন্তু এক শর্তে, তোমাকে বিকাশকে ছেড়ে আমাকে বিয়ে করতে হবে। প্রিয়ার মনে ভয় আর রাগ দুটোই ছিল। সে বাড়ি ফিরে এলো এবং বিকাশের উপর ফেটে পড়ল। বিকাশ, তুমি আমার জীবনে কি দিয়েছ? আমার কোম্পানি ডুবছে আর তুমি শুধু ঘরে কাজ করো। রোহন আমাকে বাঁচাতে পারে, তুমি নও। বিকাশের বুকে গভীর চোট লাগল, কিন্তু সে চুপ থাকার সিদ্ধান্ত নিল। সে ভাবছিল, এবার নিজের আসল রূপ দেখানোর সময় এসে গেছে। প্রিয়ার মা সুনিতা এসব দেখলেন এবং বিকাশকে চুপিসারে বললেন, বিকাশ, তুমি কেন চুপ আছো? প্রিয়াকে তার ভুলের এহসাস করাও। বিকাশ জবাব দিল, আন্টি, আমি প্রিয়াকে শাস্তি দিতে চাই না, আমি চাই সে নিজের মন থেকে আমার সত্যিটা বুঝুক। সুনিতা বিকাশের কথার গভীরতা দেখলেন এবং চুপ হয়ে গেলেন। মালহোত্রা নিবাসে পরিবেশ উত্তপ্ত ছিল। নেহাও প্রিয়ার পক্ষে ছিল এবং বিকাশকে কথা শোনাত। সে বলত, দিদি, তুমি ভুল করেছ এই সাধারণ ছেলেকে বিয়ে করে, রোহন ভাইয়া তোমার জন্য ঠিক। বিকাশ নেহার কথাও শুনল, কিন্তু তার ধ্যান প্রিয়ার ওপর ছিল। সে জানত যে প্রিয়ার অহংকার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং তাকে বাঁচানোর সময় এখন কাছে আসছিল। রোহনের চক্রান্ত আর প্রিয়ার বাড়তে থাকা অহংকার মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছিল। প্রিয়া এখন পুরোপুরি রোহনের প্রভাবে ছিল। সে বিকাশকে পুরোপুরি উপেক্ষা করতে শুরু করেছিল, কিন্তু বিকাশের মনে একটা পরিকল্পনা ছিল। সে প্রিয়াকে তার ভুলের অনুভূতি জাগাতে চাইত এবং তাও এমনভাবে যা তার মনকে বদলে দেবে।
বিকাশ কি তার পরিকল্পনায় সফল হবে? প্রিয়া কি রোহনের জাল থেকে বেরোতে পারবে? এসব আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হতে যাচ্ছিল। মালহোত্রা ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর দিল্লির কনট প্লেসের একটি চকচকে ভবনে ছিল। বোর্ড রুমে উত্তেজনার পরিবেশ ছিল। শেয়ার হোল্ডাররা প্রিয়া মালহোত্রার উপর রাগে চিৎকার করছিল। কোম্পানির সবচেয়ে বড় ডিল বাতিল হওয়ার কারণে মালহোত্রা ইন্ডাস্ট্রিজ ডুবতে বসেছিল। প্রিয়ার চোখে জল ছিল এবং তার আত্মবিশ্বাস টলমল করছিল। শেয়ার হোল্ডাররা হুমকি দিল, যদি এই ডিল আবার ট্র্যাকে না আসে তাহলে আমরা কোম্পানি বন্ধ করে দেব। প্রিয়ার রোহন কাপুরকে ফোন করল, যে ডিল বাতিলের ব্যাপারে প্রিয়াকে মিথ্যে ভরসা দিয়েছিল। রোহন ঠান্ডা গলায় বলল, প্রিয়া, আমি তখনই সাহায্য করব যখন তুমি বিকাশকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করবে। প্রিয়ার মন ভয় আর রাগে ভরে গেল। সে রোহনের শর্ত শুনে কেঁপে উঠল। সে মালহোত্রা নিবাসে বিকাশের ওপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিল, তাকে অকেজো আর বেকার ঘরজামাই বলে তাচ্ছিল্য করেছিল। কিন্তু আজ এই বোর্ডরুমে সে একা এবং অসহায় বোধ করছিল। ঠিক তখনই বোর্ডরুমের ভারী কাঠের দরজা খুলে গেল। সবার দৃষ্টি দরজার দিকে গেল। সেখানে দাঁড়িয়েছিল বিকাশ খান্না, একটি কালো রঙের দুর্দান্ত স্যুটে, যার চোখে আত্মবিশ্বাসের চমক ছিল। প্রিয়া তাকে দেখে রেগে বলল, বিকাশ, তুমি এখানে কি করছো? এটা তোমার জায়গা নয়। বিকাশ শান্ত কিন্তু দৃঢ় হাসির সাথে প্রিয়ার দিকে তাকালো এবং বোর্ডরুমে উপস্থিত সকলের দিকে মুখ ফেরাল। ভদ্র মহোদয় ও ভদ্রমহিলাগণ, আমার নাম বিকাশ খান্না। আমি খান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও এবং আমি মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে বাঁচাতে এসেছি। ঘরে পিনপতন নীরবতা ছেয়ে গেল। প্রিয়ার পায়ের তলার মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে যাকে সে একজন সাধারণ ঘরজামাই মনে করত, সে দেশের সবচেয়ে বড় কোম্পানির মালিক। শেয়ার হোল্ডাররাও অবাক ছিল। তাদের চোখে মুখে অবিশ্বাস আর কৌতূহল ছিল। বিকাশ নিজের পকেট থেকে ফোন বের করল এবং কয়েকটা কল করল। তার গলায় এক অদ্ভুত অধিকারবোধ ছিল, যা বোর্ডরুমে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে প্রভাবিত করছিল। কিছু মিনিটের মধ্যেই বাতিল হওয়া ডিল আবার ট্র্যাকে ফিরে এলো। বিকাশ নিজের ব্যবসায়িক প্রতিপত্তি ব্যবহার করে বিনিয়োগকারীদের রাজি করাল এবং একটি নতুন স্ট্র্যাটেজি পেশ করল, যা কোম্পানিকে সঙ্গে সঙ্গে স্থির করে দিল। শেয়ার হোল্ডাররা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বিকাশের প্রশংসা করতে লাগল। একজন বয়স্ক শেয়ার হোল্ডার বললেন, বিকাশজি, আপনি তো কামাল করে দিয়েছেন। আপনি সত্যিই একজন জিনিয়াস। প্রিয়ার চোখ জলে ভরা ছিল। সে বিকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু লজ্জায় তার মাথা নিচু ছিল। বিকাশ বোর্ডরুম থেকে বেরোনোর সময় প্রিয়াকে একপাশে ডাকল। সে গভীর শ্বাস নিল এবং বলল, প্রিয়া, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে কখনো নিজের ভাবনি। তোমার অহংকার আমাদের ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, বিকাশ, আমাকে মাফ করে দাও। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। বিকাশ প্রিয়ার চোখের দিকে তাকাল। তার গলায় ব্যথা ছিল, কিন্তু তাতে ভালোবাসাও ছিল। প্রিয়া, সত্যিকারের ভালোবাসা অহংকার দিয়ে নয়, মন দিয়ে হয়। যদি তুমি সত্যিই বদলাতে চাও, তাহলে আমরা একটা নতুন শুরু করতে পারি। প্রিয়া কাঁদতে কাঁদতে মাথা নাড়ল এবং বিকাশের বুকে মাথা রাখল। সেই মুহূর্তে সে নিজের সব ভুল পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে অনুভব করল যে সে বিকাশের সাথে কতটা অন্যায় করেছে। এরই মাঝে রোহন কাপুরের চক্রান্তও সামনে চলে এলো। বোর্ডরুমে উপস্থিত একজন কর্মী ফাঁস করল যে রোহন ইচ্ছে করে ডিল বাতিল করিয়েছিল, যাতে সে প্রিয়াকে ব্ল্যাকমেইল করতে পারে। বিকাশ তার ক্ষমতা ব্যবহার করে রোহনের কল রেকর্ডস আর ইমেল বের করল, যা তার চক্রান্তকে প্রমাণ করছিল। শেয়ার হোল্ডাররা রোহনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাল। প্রিয়া রোহনকে ফোন করল এবং কঠোর গলায় বলল, রোহন, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি তোমার উপর ভরসা করেছিলাম, কিন্তু তুমি আমার কোম্পানি ধ্বংস করার চেষ্টা করেছ। এখন আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। রোহন ক্ষমা চাইল, কিন্তু প্রিয়া তাকে সোজা না করে দিল। বিকাশের আসল পরিচয়ের কথা কলেজেও আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রিয়ার ছোট বোন নেহা যখন এটা জানল, তখন সে হতবাক হয়ে গেল। সে প্রিয়াকে বলল, দিদি, আমি বিকাশকে ভুল বুঝেছিলাম। সে সত্যিই খুব ভালো মানুষ। প্রিয়া হেসে জবাব দিল, নেহা, আমিও এই ভুলটাই করেছিলাম, কিন্তু এখন আমি আমার অহংকার পেছনে ফেলে এসেছি। নেহাও বিকাশের কাছে ক্ষমা চাইল এবং বিকাশ তাকে হাসি মুখে মাফ করে দিল। মালহোত্রা নিবাসে এখন পরিবেশ বদলাতে শুরু করেছিল। প্রিয়া বিকাশের সম্মান করতে শুরু করল। সে এখন তাকে আর ঘরজামাইয়ের মতো নয়, বরং নিজের সমান সঙ্গী হিসেবে মানতে শুরু করেছিল। বিকাশও প্রিয়াকে ক্ষমা করে দিয়েছিল, কারণ সে জানত যে প্রিয়ার মন এখন বদলে গেছে। দুজনে মিলে মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে আরও মজবুত করার সিদ্ধান্ত নিল।
বিকাশ নিজের বিজনেস অভিজ্ঞতা ব্যবহার করে কোম্পানির জন্য নতুন রণনীতি তৈরি করল, যাতে শেয়ার হোল্ডারদের ভরসা আরও বেড়ে গেল। কিন্তু বিকাশ এবং প্রিয়ার এই নতুন সম্পর্কের শুরু এতটাও সহজ ছিল না। প্রিয়া তখনও নিজের অতীতের ভুলের বোঝা অনুভব করত। সে বিকাশের সামনে বারবার ক্ষমা চাইত এবং বিকাশ তাকে প্রতিবার ভালোবেসে বোঝাত, প্রিয়া, এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাদের ভালোবাসা আমাদের সব বিপদ থেকে বের করে আনবে। প্রিয়ার মা সুনিতাও এই পরিবর্তনে খুশি ছিলেন। তিনি বিকাশকে বললেন, বাবা, তুমি প্রিয়াকে সঠিক রাস্তা দেখিয়েছ। আমি তোমাকে খুব সম্মান করি। কলেজেও বিকাশের কদর বেড়ে গিয়েছিল। যে লোকেরা আগে তার মজা উড়াত, এখন তারা তার প্রশংসা করত। বিকাশের সারল্য আর তার আসল রূপ সবাইকে প্রভাবিত করেছিল। কিন্তু বিকাশ সেই সাধারণ মানুষই রয়ে গেল। সে তখনও নিজের পুরনো সাইকেলে করে কলেজে যেত এবং তার হাসিতে সেই পুরনো উষ্ণতা ছিল। প্রিয়া এখন তার এই সারল্যের কদর করতে শুরু করেছিল। বিকাশ আর প্রিয়ার সম্পর্কে এখন একটা নতুন রং লাগতে যাচ্ছিল। কিন্তু তাদের এই আনন্দ কি স্থায়ী হবে? কোনো নতুন ঝড় কি তাদের জীবনে কড়া নাড়তে যাচ্ছিল? এসব খুব শিগগিরই পরিষ্কার হতে যাচ্ছিল। মালহোত্রা নিবাসে এখন আর আগের মতো অহংকারের পরিবেশ ছিল না। বসন্ত বিহারের এই রাজকীয় বাংলো এখন ভালোবাসা আর সম্মানের ঠিকানা হয়ে উঠেছিল। বিকাশ খান্না আর প্রিয়া মালহোত্রা তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করেছিল। প্রিয়া নিজের অহংকার পুরোপুরি ত্যাগ করেছিল। বিকাশের আসল পরিচয়, সে যে খান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও, তা জানার পর প্রিয়া নিজের ভুলগুলো স্বীকার করেছিল এবং বিকাশের সম্মান করতে শুরু করেছিল। সে এখন আর তাকে ঘর জামাইয়ের মতো নয়, বরং নিজের সমকক্ষ সঙ্গী বলে মানত। বিকাশও প্রিয়ার এই পরিবর্তনে খুশি ছিল। সে প্রিয়াকে ক্ষমা করে দিয়েছিল, কারণ সে জানত যে প্রিয়ার মন এখন সত্য এবং ভালোবাসায় পরিপূর্ণ। দুজনে মিলে মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিকাশ নিজের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোম্পানির জন্য নতুন স্ট্র্যাটেজি বানাল। সে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করল এবং মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে একটি স্থিতিশীল ও লাভজনক কোম্পানিতে পরিণত করল। খান্না গ্রুপ এবং মালহোত্রা ইন্ডাস্ট্রিজ একটি পার্টনারশিপ শুরু করল, যা দুটি কোম্পানিকেই আরও শক্তিশালী করল। দিল্লির বিজনেস সার্কেলে এই পার্টনারশিপ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। শেয়ারহোল্ডাররা প্রিয়া আর বিকাশের জুটির প্রশংসা করতে ক্লান্ত হতো না। এক শেয়ারহোল্ডার বললেন, প্রিয়া, তুমি বিকাশের মতো মানুষকে বেছে নিয়েছ, এটাই তোমার সবচেয়ে বড় সিদ্ধান্ত। প্রিয়ার ছোট বোন নেহাও বদলে গিয়েছিল। যখন সে বিকাশের আসল পরিচয় জানতে পারল, তখন তার নিজের ভুলের জন্য খুব অনুশোচনা হল। একদিন সে মালহোত্রা নিবাসের লিভিং রুমে বিকাশকে বলল, বিকাশ ভাইয়া, আমি আপনাকে খুব ভুল বুঝেছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিন। বিকাশ মুচকি হেসে নেহার মাথায় হাত বুলিয়ে বলল, নেহা, ভুল তো মানুষেরই হয়। তুমি মন থেকে ক্ষমা চেয়েছ, আর এটাই আমার জন্য যথেষ্ট। নেহার চোখ ভিজে গেল এবং সে প্রিয়াকে বলল, দিদি, তুমি খুব লাকি যে তুমি বিকাশের মতো একজন মানুষ পেয়েছ। প্রিয়ার মা সুনিতা মালহোত্রাও এই পরিবর্তনে খুশি ছিলেন। তিনি প্রায়ই বিকাশ আর প্রিয়াকে একসাথে দেখে মুচকি হাসতেন। একদিন তিনি প্রিয়াকে বললেন, মা, আমি সব সময় চেয়েছিলাম তোমার জীবন যেন ভালোবাসা আর সম্মানে ভরে ওঠে। বিকাশ তোমাকে সেই রাস্তা দেখিয়েছে। প্রিয়া নিজের মাকে জড়িয়ে ধরল এবং বলল, মা, যদি বিকাশ না থাকত, তাহলে আমি নিজের অহংকারে ডুবে সব কিছু হারিয়ে ফেলতাম। কয়েক মাস পর মালহোত্রা নিবাসে নতুন আনন্দের আগমন ঘটল। প্রিয়া একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল, যার নাম তারা রাখল আন্যা। আন্যার ছোট ছোট চোখ আর নিষ্পাপ হাসি পুরো পরিবারকে আনন্দে ভরিয়ে দিল। তার মুখটা প্রিয়ার মতোই সুন্দর ছিল, কিন্তু তার হাসিতে বিকাশের সারল্য ফুটে উঠত। আন্যার জন্মের দিনটি মালহোত্রা নিবাসে উৎসবের মতো ছিল। সুনিতা নিজের হাতে আন্যার জন্য একটা ছোট্ট দোলনা সাজালেন। সেই দিন মালহোত্রা নিবাসে মেহমানদের ঢল নেমেছিল। বিকাশের বন্ধু অমিত আন্যাকে দেখে বলল, বিকাশ, এ তো হুবহু তোমার কপি, কিন্তু প্রিয়ার মতো একটু দুষ্টু বলেও মনে হচ্ছে। সবাই হেসে উঠল। প্রিয়া আর বিকাশ এখন তাদের ব্যবসা এবং পরিবার একসাথে সামলাচ্ছিল। প্রিয়া বিকাশের সারল্য থেকে অনেক কিছু শিখেছিল। সে এখন ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজতে শুরু করেছিল। একদিন সে বিকাশকে বলল, বিকাশ, তুমি আমাকে শিখিয়েছ যে আসল আনন্দ টাকা বা স্ট্যাটাসে নয়, বরং মনের সম্পর্কে থাকে। বিকাশ প্রিয়ার হাত ধরল আর বলল, প্রিয়া, তুমি আমার পাশে থেকেছ, আর এটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। মালহোত্রা নিবাসে এখন প্রতিটি দিন হাসি আর ভালোবাসায় ভরা থাকত।
সুনিতা আন্নার খেয়াল রাখতেন। অন্যদিকে প্রিয়া আর বিকাশ দিনের বেলার বিজনেস মিটিংয়ে ব্যস্ত থাকত। রাতে তারা আন্নার সাথে সময় কাটাত, তাকে গল্প শোনাত আর তার হাসিতে নিজেদের পৃথিবী গড়ে তুলত। বিকাশ আন্নার জন্য একটা ছোট্ট বাগান বানিয়েছিল, যেখানে সে নিজের মেয়েকে দোলনায় দোলাত আর প্রিয়ার সাথে ভবিষ্যতের গল্প করত। কিন্তু জীবন সবসময় এত সহজ হয় না। বিকাশ আর প্রিয়ার সুখের জীবনে একটি নতুন ঝড় আসতে যাচ্ছিল। একদিন বিকাশের কাছে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ওপারের কণ্ঠস্বর রহস্যময় ছিল। সে বলল, বিকাশ খান্না, তুমি মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে তো বাঁচিয়ে নিয়েছ, কিন্তু তুমি কি নিজের জীবনের সবচেয়ে বড় রহস্যকে বাঁচাতে পারবে? বিকাশের মুখে চিন্তার ভাঁজ পড়ল। সে প্রিয়াকে এই কল সম্পর্কে কিছু জানাল না, কারণ সে তাকে চিন্তায় ফেলতে চাইত না। কিন্তু তার মনে নানা প্রশ্ন উঠছিল। এটা কি রোহন কাপুরের নতুন কোনো চক্রান্ত ছিল, নাকি অন্য কোনো বিপদ যা খান্না আর মালহোত্রা পরিবারকে কাঁপিয়ে দিতে আসছিল? বিকাশ তার পুরনো বন্ধু অমিতের সাথে এই ব্যাপারে কথা বলল। অমিত বলল, বিকাশ, তোমাকে সাবধান থাকতে হবে। বিজনেসের দুনিয়ায় শত্রুর কখনো শেষ হয় না। বিকাশ মাথা নাড়ল, কিন্তু তার মন অশান্ত ছিল। সে জানত যে তার আর প্রিয়ার সুখের জীবনের ওপর এখন এক অজানা বিপদ ঘোরাফেরা করছিল। কিন্তু সে এটাও জানত যে তাদের ভালোবাসা আর একতা যে কোনো বিপদের সাথে লড়ার ক্ষমতা রাখে। মালহোত্রা নিবাসে এখন ভালোবাসা আর বিশ্বাসের পরিবেশ ছিল। প্রিয়া নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছিল এবং একজন ভালো মানুষ হয়ে উঠেছিল। বিকাশের সঙ্গ তাকে প্রতি পদক্ষেপে সাহস যোগাত। কিন্তু এই নতুন বিপদ কি ছিল? এই ঝড় কি তাদের জীবনকে আবার ওলটপালট করে দেবে? বিকাশ আর প্রিয়ার ভালোবাসা কি এই ঝড়ের মোকাবিলা করতে পারবে? এসব সময়ের সাথে পরিষ্কার হতে যাচ্ছিল। মালহোত্রা নিবাসে এখন আনন্দের পরিবেশ ছিল, কিন্তু ভবিষ্যতে লুকিয়ে থাকা এই রহস্য তাদের জীবনকে এক নতুন মোড় দিতে যাচ্ছিল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই গল্পে আপনাদের কি ভালো লেগেছে এবং আপনারা পরের ভিডিও কী রকম চান। পরের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি লাইক করুন ও কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।